প্রথম কথা, এসআইআর নিয়ে যে হয়রানি করা হচ্ছে বর্তমানে, এই হয়রানি বন্ধের জন্য আমি কদিন আগে নির্বাচন কমিশনে গিয়েছিলাম। বলিষ্ঠ কণ্ঠে বলেছি যে আপনাদের নির্বাচন কমিশনের যিনি চেয়ারম্যান, তিনি চিফে আছেন, তিনি বলেছিলেন 2002 ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কোনো আর অসুবিধা হবে না। শুধু তাই নয়, 2002 নিজের নাম নেই কিন্তু বাবার নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদিমার নাম আছে, তাদেরও কোনো অসুবিধা হবে না এ কথা বলেছিলেন। এখন আবার নোটিশ পাঠাচ্ছেন কেন? এটা বন্ধ করতে হবে। কোনো উত্তর সে দিতে পারেনি। আমি আবার প্রশ্ন করেছি যে আমরা 4 ভাই বোন, আমাদেরকে 6 ভাই বোন দেখিয়ে নোটিশ পাঠানো হচ্ছে কেন? এই উত্তর আমাকে দিতে পারেনি। কিন্তু সাথে একটা ছোট্ট কথা বলেছে যে ওরা নাকি 6 জনের কোনো না কোনো লিঙ্ক হয়েছে। আমি বলেছি তাহলে আমাকে বলা হোক, আমি 4 ভাই বোন আর 2 জন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাকে দেখানো হোক। কারণ আমি দেখতে চাই উড়ে এসে জুড়ে বসেছে কে, কে আমার নামের সাথে, আমার বাবার নামের সাথে আরো 2 জন যুক্ত হয়েছে, 3 জন যুক্ত হয়েছে, দেখতে চাই। অন্যায় ভাবে যুক্ত করেছে, আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। আর অন্যায় কাজ করেছে, নির্বাচন কমিশনকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ কথাও সেখানে আমি জানিয়ে এসেছি। নির্বাচন কমিশনকে বলেছি তথ্য দিতে হবে আমাদেরকে তথ্য দিতে হবে। ওই 6 জনের লিস্ট কারা আছে আমরা তাদের অভিযোগ জানিয়েছি, আমাদেরকে জানিয়েছে, সেটা উত্তর দেব। কিন্তু কবে দেবে আমি জানি না। সকালে এক বলছে, সন্ধ্যায় এক বলছে। সেই জন্য আমি জানিয়ে এসেছি আমরা স্টেজ করে কিভাবে ফর্ম ফিল আপ করাতে হবে তার ব্যবস্থা আমরা যেমন দায়িত্ব নিয়েছিলাম। আপনারা যদি সহজ সরল নিরীহ দলিত আদিবাসী মুসলমানদেরকে এই হিয়ারিং এর নামে এই রকম চূড়ান্ত অপমান করেন, হিয়ারিং এর নামে অহেতুক হয়রানি করেন, তাহলে কিন্তু আমরা স্টেজ বেঁধে আপনার অফিসের সামনে বসে থাকবো, আপনাকে আমরা বার হতে দেব না। একথা জানিয়ে এসেছি আমরা। আপনাদের জানতে হবে, সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এসআইআর করতে গিয়ে কত হাজার অফিসার লেগেছিল ভাই? প্রায় 90,000 অফিসার লেগেছে। অফিসারটা কে দিয়েছিল? মমতা ব্যানার্জির সরকার। কত টাকা খরচ হয়েছে? প্রায় 250 কোটি টাকা। কি কাজ ছিল ওই বিএলওদের, বুথ লেভেল অফিসারদের? আপনার বাড়ি ফর্ম দেবে, ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনার বাড়ি থেকে ফর্ম নিয়ে ওটাকে আপলোড করে দেবে, এই কাজ। এরপরে একটা কাজ বাছাই কাছাই, কার নাম মিলছে, কার ম্যাপ হচ্ছে, কে আনম্যাপ, এইগুলো কার নামের মিসম্যাচ হচ্ছে, এই একটা কাজ ছিল। এটাকে কম্পিউটারে আপলোড করতে হবে, এই কাজটা ছিল। এই কাজের জন্য নির্বাচন কমিশন পশ্চিমবাংলা সরকারের কাছে টেন্ডার করিয়ে 1000 লোক চেয়েছিল। তারা কম্পিউটার অপারেটর 1000 লোক চেয়েছিল। যে 1000 লোকের খরচ ছিল মাসে 1 কোটি টাকা। যদি 10,000 টাকা করে মাইনে দিয়ে 4 মাসের কন্ট্রাকচুয়াল রাখে, 1000 কম্পিউটারে যারা ডেটা আপলোড করবে, ডেটা এন্ট্রি বা ডেটা অপারেটর, তাদের 4 মাসে মাত্র 4 কোটি টাকা খরচ হতো। আমার পশ্চিমবঙ্গ সরকার 1000 লোক দিল না, আর 4 কোটি টাকাও দিল না। এই আমরা 1000 কোটি টাকাই 1000 লোক না দেওয়ার ফলে এই যে আমরা এখানে বসে আছি, দেখা যাবে প্রত্যেকের বাড়িতে এসআইআর এর নোটিশ গিয়েছে। এমন একটা বাড়ি নাই যার বাড়িতে এসআইআর এর নোটিশ আসেনি। সে মুসলমানদের বাড়িতে সব থেকে বেশি এসেছে, তারপরে গরিব হিন্দু তথা দলিতদের বাড়িতে নোটিশ এসেছে, আর আদিবাসী ভাইদের বাড়িতে। এই 3 জাত সমাজের মানুষের বাড়িতে সব থেকে বেশি নোটিশ এসেছে। এই নোটিশ আসার অন্যতম একটা কারণ হচ্ছে নামের মিসম্যাচ হিসাবে দেখাচ্ছে, নামের বানান ভুল হয়েছে এটা দেখাচ্ছে। একটা ফুল স্টপ পড়েনি, বাড়িতে নোটিশ এসে গেছে। রফিক বানান ROFI কিউ কেউ লেখে, কে লেখে, কোন ডকুমেন্টসে আছে কিউ আছে বা কোনোতে কি আছে, এইটুকু ভুলের জন্য নোটিশ চলে এসছে। একদম হয়রানি করা হচ্ছে। আমার তো মনে হয় যে নোটিশগুলো এসেছে তার প্রায় 60% শুধু নামের বানান ভুলের জন্য। এই নোটিশ আসতো না যদি পশ্চিমবাংলা সরকার, আমি যতটুকু কথা বলেছি নির্বাচন কমিশনের সাথে, সে যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী আপনাকে কথা বলছি। তাদের বক্তব্য যে আমরা 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিলাম,
যাদের কাজ ছিল এটাকে আপলোড করা, ফলে কম্পিউটার অপারেটর দেয়নি, এআই এর সহযোগিতা নিয়েছে। আর এআই এর সহযোগিতা নিয়ে আমাদের কপালে বাজ পড়েছে, আমাদেরকে রাস্তায় লাইন দিতে হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, খেলা মেলা করে মমতা ব্যানার্জি হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান করছে, যেগুলো প্রয়োজন নয় সেখানেও হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে। তাহলে মাত্র 4 কোটি টাকা দিলে, মাত্র 1000 এক কম্পিউটারের ডেটা অপারেটর দিলে, তাহলে কিন্তু এই দুর্নীতি আমাদের দেখতে হতো না। এটা আমি বলছি না, নির্বাচন কমিশনের এখানে যিনি সিইও স্যার আছেন তার মুখের কথা বলছি। তাহলে বুঝুন, মমতা ব্যানার্জি ব কলমে মুসলমান, দলিত, আদিবাসী পেরেশানির মধ্যে থাকুক সেটা তিনি চাইছেন। আর বিজেপি তো সব সময় পশ্চিম বাংলার মুসলমানরা পেরেশানিতে থাকুক, আতঙ্কে থাকুক, সব সময় তো ওরা চাইছে যে বিজেপির যে প্ল্যান, মমতা ব্যানার্জি সেই প্ল্যানকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আজকে যদি মমতা ব্যানার্জি 1000 অফিসে কম্পিউটার অপারেটর দিত এবং তাদের জন্য এই 4-5 কোটি টাকা যদি বরাদ্দ করত, আজকে মমতা ব্যানার্জিকে আমি প্রশ্নের সম্মুখীন করতাম না। ঠিক যেভাবে বিজেপি, তৃণমূল একসাথে মিলেমিশে পশ্চিম বাংলার ওয়াকফটাকে লুট করছে, লুট করার পরিকল্পনা করছে, একইভাবে এই এসআইআরটাকে এরা মিলে বাংলার মানুষকে অহেতুক পেরেশানি করার চেষ্টা করছে। আপনাদের একটা উদাহরণ দিই, কম্পিউটারকে আপনি কি বলে রেখেছেন? কেউ পানি চাইলে পানি দেবেন, দুধ চাইলে দুধ দেবেন, মধু চাইলে মধু দেবেন, জুস চাইলে জুস দেবেন। এখন পানি এত মানুষ চেয়েছে, কম্পিউটারে যে পানিটা ছিল শেষ হয়ে গেছে। উদাহরণের জন্য বলছি, আপনি এখন বিপদে পড়ে গেছেন, মানে মৃত্যু সজ্জায় চলে গেছেন, পানি পানি করে কম্পিউটারকে চিৎকার করছেন। কম্পিউটার একবারের জন্য পানির বদলে দুধটাকে আপনাকে দেবে না। কেন? প্রোগ্রামিং করা আছে কি, যে যেটা চাইবে সেটা দেবে। আমি আপনাদের হাতে মোবাইল আছে, আমরা অ্যালার্ম দিই তো, এটাও তো একটা ওয়ান অফ দ্য পার্ট অফ কম্পিউটার। স্মল কম্পিউটার বললেও তো চলবে, এটা একটা ছোট্ট কম্পিউটার, এটার একটা টেকনোলজি বেস্ট জিনিস। আমি আমার মোবাইলে অ্যালার্ম দিই 4:30, ফজরের সময় উঠতে হবে। আবার 5টার সময় 5টা অ্যালার্ম দিই, ফজরের সময় উঠতে হবে। অনেকে 7টার সময় অ্যালার্ম দেয়, 7টায় যে অ্যালার্ম দেয় 6:45 কি অ্যালার্ম বাজে? 7টাতেই বাজে, 7টা একেও কিন্তু বাজে না। সিস্টেম আমি যেমন আপলোড করে দেবো, এতে লোড করে দেবো, সেই রকম হবে। তাই আজকে যদি অফিসারদের দিত, যদি কম্পিউটার অপারেটরদের দিত, আপনার নামের আগে একটা ফুল স্টপ ছেড়ে গেছে, কম্পিউটার কিন্তু ওটাকে সহ্য করবে না, ভুল নাম বলে দেখছে। কিন্তু যদি আমাদের মতো মানুষ আপলোড করত, মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, আর একটা ডকুমেন্টসে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, আমরা কিন্তু জানি দুজন একই ব্যক্তি। কম্পিউটার কিন্তু এটা শুনবে না, বলবে মিসম্যাচ হচ্ছে, ওর নামে নোটিশ পাঠিয়ে দাও। এটা তো হয়েছে। ঠিক এমন একইভাবে সরস্বতী দাস, তার নাম বিয়ে হয়ে স্বামীর টাইটেল সরস্বতী দাস ঘোষ, হয় না এই ধরনের? তাহলে সেটাও মিসম্যাচ হচ্ছে, নাম নাকি ভুল অন্য জনের নাম। এই ক্যারাকল হয়েছে, হওয়ার পরে আমাদেরকে আজকে প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে। তাই আপনাদের বলবো, এই হেয়ারিং এ আমরা যারা পেরেশানির মধ্যে হচ্ছে, এই পেরেশানির দায় নির্বাচন কমিশনের, এই পেরেশানির দায় বিজেপির, এই পেরেশানির দায়ও মমতা ব্যানার্জি তথা তৃণমূলের উপরে বর্তায়। এর থেকে এখন পরিত্রাণ পাবেন কিভাবে? এর থেকে পরিত্রাণ পেতে হবে তো সহজ রাস্তা দুটো আছে, সহজ রাস্তার কথা বলছি। এই অসুবিধা হচ্ছে নাকি? কেউ যদি উঠাউটি করেন বলেন, আমি ছেড়ে দেবো। তাহলে এই পরিত্রাণ পাওয়ার দুটো রাস্তা আছে। প্রথম কথা, আপনারা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে ওয়াল পার্টি মিটিং ডাকুক, যে পশ্চিম বাংলার নাগরিকদেরকে আজকে এই ধরনের অহেতুক হয়রানি করা হচ্ছে, এর একটা সুষ্ঠু সমাধান বার করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকবে, নওশাদ সিদ্দিকীদেরকেও ডাকবে, যেতে হবে। আপনারা জানেন পেহেলগাঁওতে যে টেরর অ্যাটাক হয়েছিল, তারপরে কেন্দ্রের বিজেপি সরকার মোদী, নরেন্দ্র দামোদর দাস মোদী অল পার্টি মিটিং ডেকেছিল। জানেন ওখানে গিয়ে রাহুল গান্ধীজিরা কি বলেছিল? যা ইচ্ছা ব্যবস্থা নিন পাকিস্তানের বিরুদ্ধে, আমরা সমর্থন করব। তারপরে তো যে ধাই ধাই করে গুলি চালিয়েছিল আমাদের ভূমিকা সিং আর সুফিয়া কুরেশি মিলে, ওদের টিম করেছিল তো। কিন্তু তার আগে ওয়াল পার্টি মিটিং ডেকে নিয়েছিল। আজকে এই দুরবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে বাংলার মানুষের যদি ভালো চাই,
ইমিডিয়েট আমি চাইবো অল পার্টি মিটিং ডাকুক, সমস্ত রাজনৈতিক দল আসুক, কে কি মত দিচ্ছে দেখার দরকার নাই। আমরাও যাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মত দেবে যে বাংলার মানুষকে হয়রানি বন্ধের জন্য মমতা ব্যানার্জি যা ব্যবস্থা গ্রহণ করবে অ্যাজ চিফ মিনিস্টার আমরা সেটাকে সমর্থন দেব। বাংলার মানুষের হয়রানি বন্ধের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে যা পদক্ষেপ নেবে, মমতা ব্যানার্জির পশ্চিম বাংলায় সব থেকে বড় সমালোচক বিরোধী নওশাদ সিদ্দিকী আইএসএফ, তার ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে সমর্থন দেব আমরা। কেন? আমার বাংলার মানুষের আগে হয়রানি বন্ধ করতে হবে, এটা করুক মমতা। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় বিল পাস করুন, প্রস্তাব নিয়ে আসুক বিধানসভা ডেকে একটা নিন্দা প্রস্তাব করতে হবে। কি নিন্দা প্রস্তাব? যে নির্বাচন কমিশন এই রকম ভাবে এই যাদের 4 ভাই তাকে 6 ভাইয়ের নোটিশ, যার নামের একটা শুধু ফুল স্টপ ছেড়ে গেছে তার নামে নোটিশ, খাতুন থেকে বেগম হয়েছে তার নামের নোটিশ, বিবি হয়েছে খাতুন থেকে তার নামের নোটিশ, এই নোটিশ দিয়ে পশ্চিমবাংলার মানুষকে হয়রানি করছে। তাই এই অগাস্ট হাউস তথা এই আইনসভা সর্বসম্মতিক্রমে এই কাজের নিন্দা জানাচ্ছে। এই নিন্দা একটা প্রস্তাব পাশ করানো হোক। আমি বিধানসভায় তৃণমূলের সব প্রস্তাবে কিন্তু আমি সাই দিই না, কিন্তু আমি আপনাদের বলে যাই, আমি এই ভাঙড়ের বিধায়ক দায়িত্বশীল নাগরিক হিসাবে বলছি, বাংলার মানুষের স্বার্থে এই প্রস্তাব যদি পশ্চিম বাংলার বিধানসভায় মাননীয়া পাশ করায় তাহলে মাননীয়ার পক্ষে আমি ভোটটা দেব এবং নিন্দা প্রস্তাব আনবো। এই নিন্দা প্রস্তাবে বাংলার মানুষ যাতে বাংলা মানুষের যে নিন্দনীয় কাজ হচ্ছে সেটা বন্ধের জন্য যে প্রস্তাব আসবে সেখানে আমি ভোট প্রয়োজনে দেবো, তো আমার অসুবিধা নয়। এই নিন্দা প্রস্তাব পাস করানোর পরে কি করতে হবে? সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের কাছে কপিটা পাঠিয়ে দিতে হবে। পশ্চিম বাংলার বিধানসভা তথা পশ্চিম বাংলার মানুষ এই হয়রানির বিরোধিতা করেছে, এই হয়রানির নিন্দা জানিয়েছে, অবিলম্বে আপনাকে এই হয়রানি বন্ধ করতে হবে, এইটা হবে। যদি নির্বাচন কমিশন তারপরেও হয়রানি করে তাহলে সুপ্রিম কোর্টে মামলাতে এর একটা কপি, নিন্দা প্রস্তাবের কপিটা সেটে দিয়ে মামলা করে দিলে, আমি আইনের বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলেছি, তাহলে সুপ্রিম কোর্ট থেকে হয়তো স্টে চলে আসতে পারে। অর্থাৎ আপনাকে আমাকেই তারা হুড়ো করে যে হয়রানি হয়ে যে হেয়ারিং এ যেতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, না টয়লেটের ঠিকঠাক ব্যবস্থা আছে, না পানীয় জলের ব্যবস্থা আছে, না বসার জায়গা আছে, আমাদেরকে যে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে এটা আর থাকতে হবে না, স্টে দিয়ে দেবে সুপ্রিম কোর্ট। কিন্তু করছে মমতা ব্যানার্জি, তার পরিবর্তে প্রশ্ন করছে নওশাদ সিদ্দিকী কি করছে তৃণমূলের বন্ধুরা। তবে আপনাদের জানিয়ে রাখি মমতা ব্যানার্জি যখন রাস্তায় নেমে নাটক করছিল, একদিকে 90,000 অফিসার দিয়ে, একদিকে প্রায় 250 কোটি টাকা খরচ করে দ্রুততার সাথে এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি যখন রাস্তায় নেমে নাটক করছিল, তখন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাথে কথা বলছিল এইটা নিয়ে কিভাবে মামলা করা যায়। মানে নওশাদ সিদ্দিকী কি করেছে, নওশাদ সিদ্দিকী এখন কি করছে? এই কথা কম বলো না। নওশাদ সিদ্দিকী এখন কি করছে প্রশ্ন করছে, আপনি তাদের উত্তর দিন। যে এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে এই অনৈতিক পন্থা অবলম্বন করে এসআইআর নামে যে কাণ্ড কারখানা চালাচ্ছে, এটা বন্ধের জন্য, এটাকে আটকানোর জন্য, এটাকে রেকটিফাই করার জন্য এখন পর্যন্ত 4টে মামলা সুপ্রিম কোর্টে হয়ে আছে। সেই 4 জন মামলাকারীর মধ্যে নওশাদ সিদ্দিকী একজন আছে। কি বলছি বুঝতে পেরেছেন? আমি দেখছিলাম আমাদের নেতৃত্বরা গতকাল রিসিপ্টটা নিয়ে লড়াই করেছে, রিসিপ্ট দিতে বাধ্য হচ্ছে। আমি শুধু বাসন্তীর জন্য নয়, ভাঙড় থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, বাঁকুড়া থেকে, ঝাড়গ্রাম থেকে দার্জিলিং পর্যন্ত যারা হেয়ারিং এ যাচ্ছে সেই হেয়ারিং এ রিসিপ্ট দিতে হবে, এই মর্মে আমরা গত পরশু দিনে গিয়ে ওখানে নির্বাচন কমিশনের যারা আছে তাদেরকে বলেছি। যারা এখানে পরিযায়ী শ্রমিকের পরিবার এসেছেন তাদেরও আমি জানিয়ে রাখতে চাই, পরিযায়ী শ্রমিকদের স্বার্থে আমরা নির্বাচন কমিশনে গিয়ে বলেছি এরকম ভাবে হয় না, ওরা ফিজিক্যালি এসে পারবে না। 5,000, 10,000, 8,000 টাকা মাইনে, তারা আসবে কখন, যাবে কখন, তাদের সব টাকা খরচ হয়ে যাবে। হয় আপনাদের ভার্চুয়ালি করতে হবে, অন্যথায় পরিবারের কেউ উপস্থিত হলে সেটা করতে হবে। আপনাদের জানিয়ে যাই, যারা পরিযায়ী শ্রমিক আছে, আপনার বেসরকারি সংস্থায় কাজ করেন, তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, এখানে যারা বাইরে রাজ্যে কাজ করছে তাদের বাইরে থেকে আসতে লাগবে না। পরিবারের অভিভাবক বা অভিভাবিকা কেউ গেলে তারা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে
এবং সাথে যে পেপারস গুলো আছে সেইগুলো জমা দিলে ওই বাইরে থাকলেও তারও হেয়ারিং হয়ে যাবে, সেটাও আমরা চিৎকার করার জন্য হয়েছে। নওশাদ সিদ্দিকীরা কি করছে? কি হলো তোমাদের? বক্তব্য শেষ করে দেবো তাহলে? দেখি তাহলে বক্তব্য শেষ করে দিচ্ছি। বয়স্ক লোকেরা, যারা গর্ভবতী মা, অসুস্থ মা, বার্ধক্যে উপনীত হয়েছে, তাদেরকেও যে প্রোগ্রাম করতে হচ্ছিল, নোটিশে হিয়ারিং করতে হচ্ছিল। এই নওশাদ সিদ্দিকীরা কি করেছে যারা বলছে, তার খোঁজ নিয়ে দেখুন। এই নওশাদ সিদ্দিকীরা আওয়াজ তুলেছে যারা বার্ধক্যে উপনীত হয়েছে, যারা অসুস্থ, যারা বিশেষভাবে সক্ষম, যারা যে মায়েরা গর্ভবতী, তারা আসতে পারবে না, তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং করতে হবে, তারও ব্যবস্থা করেছে। নওশাদ সিদ্দিকীরা কি করেছে? ওই নাটক করে ক্যাকাছিচি করেনি। তবে আপনাদের বলে যাই, আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে এই মমতা ব্যানার্জি আপনাদের ডুবিয়ে দিতে পারে। আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে, কারণ ওয়াকাফ আইন মানবো না, আমি থাকতে ওয়াকাফ আইন বাবলুকে হতে দেব না, আমি থাকতে ওয়াকাফ সম্পত্তিতে হাত দেবো না। যে ভদ্র মহিলা বলেছিলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই মুখ্যমন্ত্রী কিন্তু রাতারাতি ওয়াকাফ আইনকে মেনে নিয়েছিল। তাই এদের মুখ্যমন্ত্রীর ভাইপো তথা ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি বলেছিলেন, এসআইআর নিয়ে গন্ডগোল হলে লাখ লাখ লোক নিয়ে গিয়ে এসআইআর অফিস ঘিরাও করে বসে থাকবো, এই নির্বাচন কমিশন ঘিরাও করে বসে থাকবো। কজন গিয়ে ঘিরাও করেছে ভাই? গিয়েছে? তাই আপনাদের বলবো, এদের পাল্লায় যদি পড়ে যান, বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। এটা কিন্তু এদের পাল্লায় পড়বেন না। ওয়াকাফটা যেমন আটকে দেবো, আটকে দেবো, আমি আছি, আমি আছি, আমি আছি, তোমার কিচ্ছু হবে না, হাতছাড়া হয়েছে তো। এখন যতটুকু আটকাতে পেরেছে এই নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের জন্য। তাই বলবো আপনাদের, এদের পাল্লায় পড়বেন না। আপনার এসআইআরও বিজেপি ইলেকশন কমিশনের হাতে তুলে দেবে এরা, আমার সন্দেহ হচ্ছে। কারণ দুর্নীতি, বালিচোর, কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, মৃত মানুষের চোখ এরা চুরি করে নিচ্ছে। এই চোরগুলো যা চুরি করেছে, এই চুরির হাত থেকে বাঁচার জন্য, এই চুরির হাত থেকে বাঁচার জন্য এই এসআইআর কে বিজেপির হাতে তুলে দিতে পারে। তাই আপনাকে আমাকে সজাগ সতর্ক থাকতে হবে। আমরা মামলা করেছি, সম্ভবত এই সোমবারে আবার আমার উকিলের সাথে আলোচনা হচ্ছে, উনি এটা কোর্টে আবার চাইতে হয় না, ওটাকে মেনশন না কি বলে করতে হবে, কিন্তু এখন তো স্টে আসেনি। তাহলে আপনি এখন কি করবেন? মাথা ঠান্ডা রাখবেন। ডে ওয়ানে বলেছি, আজকেও বলেছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। আতঙ্কিত হবেন না, আপনারা মাথা ঠান্ডা রেখে আপনার যে হিয়ারিং এ ডাক পড়েছে এটা মাথায় রাখবেন। আপনাদেরকে উত্তেজিত করা হচ্ছে, আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেস কিভাবে আপনাদেরকে গোমরাহ করছে। আমি তো গিয়েছিলাম, আমি গিয়ে প্রশ্ন করেছি, যদি আমার নাম কেটে যায় আমি বুঝবো কি করে? আমি এইরকম ভাবে প্রশ্ন করেছি। তখন জানতে পারলাম একজন নয়, 1 লাখ লোকেরও যদি নাম কাটে, প্রত্যেকের বাড়িতে নোটিশ আসবে কি কারণে আপনার নামটা কাটা গেছে। ভালো করে বুঝুন। আপনাকে 2টো চান্স দেবে ওরা বলেছে, আর আমি বলছি 3টে চান্স আপনি পাবেন। একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার, ডিস্ট্রিক্টের চান্স, একটা সিও ডিপার্টমেন্টের চান্স, আর একটা নওশাদ সিদ্দিকীর চান্স। ওরা বলছে 2টো চান্স, আমি বলছি 3টে চান্স। কি? একটা হয়তো আপনার নাম কাটা গেছে। প্রথম কথা, আমি ভরসা করি আমার দেশের আইনের ওপরে, আমি ভরসা করি আমার দেশের সংবিধানের ওপরে। আমার দেশের সংবিধান ডিক্লেয়ার করছে, আমার দেশের সংবিধান ঘোষণা করছে আর্টিকেল 326, সেখানে বলা হচ্ছে আপনি আমি ভারতীয়, 18 বছরের ঊর্ধ্বে আপনার আমার ভোটদানের স্বাধীনতা আছে। অর্থাৎ আর্টিকেল 326 আপনাকে আমাকে ভোটদানের স্বাধীনতা দিয়েছে, এ অধিকার কারণে কেড়ে নেবার ক্ষমতা নাই। তাহলে আমার নাম আসবে, আমি এটা সংবিধানের উপর ভরসা করে বলছি। এরপরেও যদি আমার নাম বাতিল হয়, তাহলে আমাকে নোটিশ পাঠাবে, এই কারণে বাতিল হয়েছে। ওই নোটিশের কপিটা নিয়ে আর কি কারণে বাতিল হয়েছে সেই কারণটার উত্তর খুঁজে আমি ডিস্ট্রিক্ট অফিসারের কাছে গিয়ে জমা করতে পারি। ডিস্ট্রিক্ট অফিসার আবার হিয়ারিং করবে, যদি স্যাটিসফাইড হয় তাহলে আমার লিস্টে নাম উঠে যাবে, নাহলে সেও হয়তো বাতিল করতে পারে। আবার আমি অপশন পাচ্ছি, সিও অফিসারের কাছে গিয়ে হিয়ারিং করব, তিনি আমার নামটা স্যাটিসফাই আমি তাকে করে দেবো, আমার নামটা উঠে যাবে। তারপরেও আমি বলছি যদি না ওঠে তখন তো কোর্ট আছে, সুপ্রিম কোর্টে গিয়ে আপনি কি করব?
মামলা করব। কিন্তু প্রশ্ন এখানে, আমি প্রশ্ন করেছিলাম যে সাহেব আমার না, আমি হেয়ারিং এ আসলাম, আমার না আমি রিজেক্ট হলাম না সফল হলাম, আমি জানবো কি করে? আমি কবে জানবো? তখন নির্বাচন কমিশনের অফিসাররা কি বললো জানেন? আমরা তো চাইছি সাথে সাথে দিয়ে দেওয়া হোক। আপনি হেয়ারিং এ গেছেন, আপনি অকৃতকার্য হয়েছেন ধরে নিলাম, তাহলে সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হোক। তাহলে আপনি সময় পাচ্ছেন ভাই, কি কারণে আপনাকে নাম রিজেক্ট করলো? সেই কারণের উত্তরটা আছে নিশ্চয়ই। আমরা কি অবৈধ নাগরিক নাকি? আমরা কি অবৈধ নাগরিক? কাগজ আমাদের কাছে আছে, কাগজে একটু ভুল ভ্রান্তি আছে, এতটুকুই ভাই। এটা তাহলে ঠিক করে নিয়ে যাব, আবার ডিস্ট্রিক্ট লেভেলে 7-8 দিনের সময় পাবো, জমা দিয়ে 7-8 দিনের মধ্যে দেবো, কিন্তু দিচ্ছে না। আমি প্রশ্ন করলাম যে আমি রিজেক্ট হয়েছি, আমি কবে জানবো? বলছে আমরা তো চাইছি দিনের দিনে দিয়ে দেওয়া হোক। আমরা বারবার ডিস্ট্রিক্টের অফিসারদেরকে বলছি যে আপনারা দ্রুততার সাথে তাদের লিস্ট দিয়ে দিন, কিন্তু এই দেখুন আপনাকে বুঝতে হবে ডিস্ট্রিক্টের অফিসারকে কারা কন্ট্রোল করে? ডিএম অফিসকে কারা কন্ট্রোল করে? বিডিও অফিসকে কারা কন্ট্রোল করে? কেন্দ্র সরকার, ইসিআর না রাজ্য সরকার? তাহলে নোটিশটা ছাড়াটা কে আটকে রেখেছে? একটু জোরে বলুন, কে আটকে রেখেছে? কেন আটকে রেখেছে? আমার বিশাল সন্দেহ হচ্ছে এখানে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে, তার হয়তো 3-4 দিন আগে ছেড়ে দিতে বলবে, তখন সবাই হই হই করো। বুঝতে পারছেন না? এখন যদি যারা অলরেডি হেয়ারিং হয়ে গেছে, হয় পাস না হলে ফেল, দুটোর মধ্যে একটা তো হবে। কিন্তু আমি চাই, আমার আশা বিশ্বাস ভরসা পাস হবে। তারপরেও যদি বৈধ লোককে ফেল করিয়েছে, কি বলেছিলাম, মাস্টার মশাই কোশ্চেন পাঠিয়েছে, উত্তর দিয়েছি, মাস্টার মশাই আমার উত্তরকে যদি 0 করে দেয়, মাস্টার মশাইয়ের বিরুদ্ধে আমি কোর্টে যাব, তাই তো? আজকেও বলছি, মাস্টার মশাই যদি আমার সাথে টেন্ডি বেন্ডি করে, আমার মুখ দেখে যদি মাস্টার মশাই পছন্দ নাও হতে পারে, আমার রেজাল্ট যদি কেটে দেয়, মাস্টার মশাইকে কিন্তু ছেড়ে কথা বলবো না আইনের মাধ্যমে। তাহলে কি জানবো কবে? জানতে তো হবে। খসড়া লিস্ট পাবলিশ হয়েছে, আমার নাম কাটা যায়নি, কাটা গেলে আবার অপশন ছিল ঢুকে যাবার। তাহলে এখন জানাবে কে? অফিসাররা। ওই অফিসারগুলোকে কন্ট্রোল করে স্টেট গভর্নমেন্ট। বুঝতে পারছেন কি বলছি? ওই জন্য আমার মনে হয় ও এখন চুপচাপ রেখে দিয়েছে, চাই 5 জন হোক আর 50 জন হোক আর 5000 লোকই হোক না কেন, তারা হয়তো 11th আওয়ারে জানাবে তোমার নামটা কাটা গেছে। তখন কি করবেন? মানে সাপ হয়ে কামড়াচ্ছে, ও জয় ঝাড়ছে, কে বুঝতে পেরেছেন? তখন আপনাকে বলবে যা টায়ার জ্বালা, যা রাস্তা অবরোধ কর, এরকম করবে তো, যা বিডিও অফিসে ভাঙচুর কর। আমি অনুরোধ করছি, প্রোটেস্ট করতে হবে আপনাদের। আন্দোলন ছাড়া এ আপনাকে সহজে জায়গা দেবে না। আন্দোলন করতে হবে, প্রয়োজনে বিডিও অফিস ঘিরে রাখতে হবে, বিডিও অফিসের অফিসারদেরকে টাইম টু টাইম খাবারের ব্যবস্থা করে দিতে হবে, পানীয় জলের ব্যবস্থা করে দেবো, টয়লেটে যাবে রাস্তা দেখিয়ে দেবো, কিন্তু অফিস থেকে অফিসারগুলোকে বার হতে দেবো না আমরা। কিন্তু হিংসার পথ অবলম্বন করে নয়, অহিংসা। আপনাকে যদি বলে যা বিডিও অফিসের দরজাটা ভেঙে দে, ওই দরজাটা তৈরি করতে আপনার আমার ট্যাক্সের টাকা খরচ হয়েছে, এটা মোদিজি মমতা দিদির টাকা না। আবার যদি আপনি আমি দরজা ভেঙে দিই, আবার যখন নতুন করে তৈরি করতে হবে দরজা, আপনার আমার ট্যাক্সের টাকা থেকেই তৈরি হবে। ওটা বিডিও অফিসটা আমার আপনার সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি, মানে আপনার আমার সম্পত্তি। ওই ভুল কাজ আমরা করব না, কোন হিংসার পথ অবলম্বন করব না। প্রয়োজনে প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে কি আমার শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করব, অফিসারদেরকে বার হতে দেবো না। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? কেউ যদি হিংসার পথ অবলম্বন করতে পারে, তার ফাঁদে আমরা পা দেব না। এনআরসির সময় কি হয়েছিল খেয়াল আছে? সিএর সময় বলেছিল দেশ থেকে তাড়িয়ে দেবে, আপনি আমি রাস্তায় নেমে প্রতিবাদ করলাম, আর আমিও প্রতিবাদ করেছিলাম। কিন্তু কি বলেছিলাম? মোদিজি কেন তার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কোনো একটা ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। পেরেছে তাড়াতে? আমার করা মামলা কিন্তু সুপ্রিম কোর্টে আছে, মাথায় রাখবেন, সেই নওশাদ সিদ্দিকী। আজকেও আমি বলছি কারো অধিকার নেই কোনো বৈধ ভোটারকে অবৈধ করার। যদি অন্যায় পন্থা অবলম্বন করে অবৈধ ঘোষণা করে, নওশাদ সিদ্দিকী আছে আপনার জন্য, সুপ্রিম কোর্টে আইনি লড়াই করবে। আর আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করব। বন্ধুগণ, তাহলে বুঝতে পারছেন? দেখছেন তো, একটা নেতা এখানে আছে,
আপনি নাম নিয়ে লাভ নেই। আইএসএফ কে ওখান থেকে সরিয়ে দেওয়ার পরে রিসিভ ছাড়া দিচ্ছে, মানে এটা কি ভাই? আচ্ছা, রিসিভ দিলে ভালো না খারাপ? আপনি ওখানে পৌঁছেছেন, আপনাদের প্রমাণপত্র থাকলো, না হলে আপনি গিয়েছেন হেয়ারিং করেছেন, কোনো প্রমাণপত্র আছে? এটা তো বদমাইশি করে বলতে পারে ও হেয়ারিং এ আসেনি, ওই জন্য নাম কাটা গেছে। তাহলে তৃণমূলের নেতা এসে আমাদের রিসিভের জন্য আন্দোলন করছিল, সেই আন্দোলনটাকে বন্ধ করে দিলে কেন? হয়তো ওইখানে মমতা ব্যানার্জির ওপর থেকে নেতারা ফোন করে দিয়েছে যে বাসন্তীতে এত নাম কাটার পরিকল্পনা আছে, আইএসএফ গিয়ে নাম কাটার ভেস্তে দিচ্ছে, ওদেরকে তোমরা সরিয়ে দাও। এটা হতে পারে তো ভাই? আমি আবারও বলছি, তলে তলে বিজেপি আর তৃণমূল মিলে ইলেকশন কমিশনকে সামনে রেখে এই বাংলার মানুষকে হয়রানি করছে। মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে এই বাংলার মানুষের হয়রানি যদি বন্ধ করতে চায়, তাহলে দুটো কাজ করুক। একটা, ওয়াল পার্টি মিটিং ডেকে একটা প্রস্তাব নেওয়া হোক, দ্বিতীয় বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব পাস করিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক এবং একটা মামলা যে হয়েছে তাতে অ্যাড করে দিক। তাহলেই বোঝা যাবে মমতা ব্যানার্জি কতটা বাংলার মানুষের চাইছে। মমতা ব্যানার্জি বাংলার মানুষের কথা নিয়ে ভাবছে না, ওই চাল চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, ইট চোর, চাকরি চোর, মানুষ, মৃত মানুষের চোখ চোর, ওদেরকে বাঁচাবার জন্য আস্তে আস্তে ক্ষমতাটা বিজেপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। তাই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য বাঁচানোর জন্য একসাথে লড়াই করবো। প্রস্তুত আছেন তো ভাই? 21শে জানুয়ারি কলকাতার রাজপথে লাখো মানুষ একসাথে থেকে ওখান থেকে আওয়াজ তুলবো, নির্বাচন কমিশনকে বার্তা দেব, অবিলম্বে এটাকে যদি প্রত্যাহার না করেন তাহলে কিন্তু আমাদেরকে দিকে দিকে বিডি অফিসের সামনে গিয়ে কিন্তু বসতে হবে। এই বার্তা আমরা ওখান থেকে দেব। আমরা ওখান থেকে ভারত সরকারকে বার্তা দেব, অবিলম্বে ওয়াকফ সংশোধনী আইনকে প্রত্যাহার করুন, না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা ওখান থেকে রাজ্য সরকারকে বার্তা দেব, ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে এবং আদিবাসী অধ্যুষিত ব্লকগুলোতে ফিক্সড শিডিউল সংবিধানের ফুল ফ্লেজ ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা ওখান থেকে বার্তা দেব যে ওবিসি সংরক্ষণ পুনর্বহাল করতে হবে, নতুন ওবিসি সার্টিফিকেট বাতিল করে সায়েন্টিফিক ওয়েতে ওবিসি লিস্ট তৈরি করতে হবে। আপনাদের একটা কথা শুনিয়ে দিই, 21শে জানুয়ারি কি আপনাদের কারো হিয়ারিং পড়েছে? যদি কারো হিয়ারিং পড়ে থাকে, 21শে জানুয়ারি কলকাতায় আমাদের কি আছে? সমাবেশ আছে, আবার এখানে হিয়ারিং পড়েছে। বা 21শে জানুয়ারি আপনার ছেলের, আপনার মেয়ের বিয়ে আছে, আবার হিয়ারিং পড়েছে। বা আপনার ব্যক্তিগত কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, হিয়ারিং পড়েছে। আমি আপনাদের বলছি, ডেটে হিয়ারিং এ যেতে হবে এরকম ব্যাপার নয়। আপনি শুধু কালকে বা পরশুদিন গিয়ে আপনি একটা দরখাস্ত জমা দিন, ইআরও অমুক বাসন্তী বিধানসভা, দক্ষিণ 24 পরগনা, যে আমার নাম, পিতার নাম, ঠিকানা, নোটিশ নাম্বার, নোটিশ যে এসেছে তার মাথার বাম দিকে আছে নোটিশ নাম্বার। আপনি আমাকে 21শে জানুয়ারি এই কারণের জন্য হিয়ারিং এ ডেকেছেন, 21শে জানুয়ারি আমার বিশেষ কাজ থাকার জন্য আমি উপস্থিত থাকতে পারছি না, পূর্ব ঘোষিত কাজ, আমাকে একটা অল্টারনেটিভ, এর পরিবর্তে আমাকে একটা তারিখ দিয়ে বাধিত করবেন, এই বলে লিখে আপনারা দুটো কপি নিয়ে একটা ইআরও স্যারের স্ট্যাম্প বা ইআরও স্যারের স্ট্যাম্প নিয়ে আপনারা বাড়ি চলে আসবেন। আপনারা আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, আপনার বাড়ির কোনো কাজ আছে সেটা আপনি করতে পারেন, গুরুত্বপূর্ণ কাজ আছে করতে পারেন, অথবা কলকাতায় ইচ্ছা হলে আপনারা সমাবেশেও যেতে পারেন। আপনাদের অল্টারনেটিভ তারিখ দিতে বাধ্য, এটাও আমি নির্বাচন কমিশনে পরশুদিন গিয়ে জানতে পেরেছি। ক্লিয়ার মেসেজ? তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে 21শে জানুয়ারি তো কলকাতার রাজপথে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজনৈতিক মারামারি হানাহানিতে জড়াবেন না, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন, আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। আচ্ছা, আস্তে আস্তে আপনারা বিদায় নেন, আস্তে আস্তে বিদায়। এর মধ্যে কেউ